আমরা দেখছি আরএসএস বিজেপির ঘোষিত কর্মসূচি, সেটা ইলেকশন কমিশনকে দিয়ে করানো হচ্ছে। মমতা ব্যানার্জি প্রথমে বলেছিলেন এসআইআর করতে দেব না, আর তারপরে এখন বলছেন যে নির্বাচনের পরে এসআইআর হলে অসুবিধা নেই। তার মানে উনি তার ভুয়ো ভোটার এবং মৃত ভোটারদের রাখতে চান, কিন্তু নাগরিকতার প্রশ্নে, বেনাগরিক করার প্রশ্নে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য জেনুইন ভোটারদের, সেই ব্যাপারে তার কোনো আপত্তি নেই, শুধু তার সরকার থেকে গেলে হয়ে যাবে, ভোট হয়ে গেলে হয়ে যাবে। আমরা ফিলোসফিক্যালি এসআইআর এর বিরুদ্ধে। আজকে এখন বলা হচ্ছে তামাশা করার জন্য বিজেপি তৃণমূল এক কাট্টা হয়েছে কলকাতা থেকে দিল্লি, এখন বলছে অ্যাসেম্বলিতে আলোচনা হবে একটু পরে। কখন হবে? যেমন মৃত্যুর পরে শ্রাদ্ধ হয়, বাদ মোহররম ইয়া হোসেন, এসআইআর এখন শেষ পর্যায়ে। খসড়া লিস্ট বেরোবে, তার জন্য আতঙ্ক মানুষের। আমরা বামপন্থীরা সিদ্ধান্ত নিয়েছি যেদিন খসড়া বেরোবে তার পরের দিনে আমরা বিক্ষোভ করব। হরে মনা তুমি গোবিন্দ মনা তুমি গোপাল মনা ও মার ডালা হ্যায় মার ডালার রেখেছে চরণ শিউলি শেষে। আমার চেনা চারপাশটার গায়ে যেন নতুন জামা, আবার একটা নতুন বছর এসে গেল। আচ্ছা, তোমার মনে পড়ে? কারণ গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে লাখ লাখ পরিমাণে নোটিশ দেওয়া হচ্ছে, কোনো মাথা মুন্ড নেই। লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে নাথিং ইজ লজিক্যাল, সম্পূর্ণ ইললজিক্যাল, এবং সেটা বায়াসড। সারনেম দেখে, নাম দেখে, বসতি দেখে, এলাকার ভোটের প্যাটার্ন দেখে, ডেমোগ্রাফি দেখে নোটিশ দেওয়া হচ্ছে। মানুষের মধ্যে একটা বিশাল হচ্ছে আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে, আমরা আগেও বলেছি। আর এই জন্যই আমাদের তরফ থেকে আমরা মামলা করেছিলাম। আমরা মামলা করতে বাধ্য হয়েছিলাম কারণ তামিলনাড়ু এবং কেরালা যেভাবে অ্যাসেম্বলির বিশেষ অধিবেশন ডেকে প্রস্তাব করেছিল, সর্বদলীয় বৈঠক করেছিল এবং সরকার গিয়ে মামলা করেছিল তামিলনাড়ু এবং কেরালায়, আমাদের রাজ্যে তা করা হয়নি। আর যখন করেছে তার আগে আমরা এখানে অ্যাডভোকেট সব্যসাচী চ্যাটার্জি আছেন, ভুক্তভোগী মুস্তারি বেগম মুর্শিদাবাদে, ভগবান গোলার, তার পিটিশন, তারই উকিল সব্যসাচী চ্যাটার্জি। এছাড়াও আমরা আরেকটা মামলা করেছিলাম এসআইআর এর প্রশ্ন নিয়ে, যেসবগুলো করা হচ্ছে, যে নোটিশ দেওয়া হচ্ছে পিপলস। আমি আগে প্রেস কনফারেন্সে করেছিলাম, পরে অ্যাডভোকেট শামীম আহমেদ হাইকোর্টে কেস করেছে, তার আবার হিয়ারিং আছে। এটা বেসিক আইনগত দিক যে কেন এসআইআর করা হচ্ছে, কারণ পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট অনুযায়ী ওসব আইনি দিক থেকে ওরা বলবে, ধারা অনুযায়ী আছে, যদি তুমি কাউকে নোটিশ দাও, তুমি যদি এসআইআর করো, তার পেছনে একটা যুক্তি থাকা দরকার কেন করা হচ্ছে। আমরা প্রথম থেকে বলছি ল্যাক অফ ট্রান্সপারেন্সি, এবং ইলেকশন কমিশন জানাচ্ছেন না, আমরা জানাতে বলেছি, এই জন্যই কোর্টে দেওয়া হয়েছে। আর এখন যখন পরে বোধোদয় হয়েছে যারা চাল চুরি করে, কয়লা চুরি করে, সোনা চুরি করে, আমরা দেখলাম তারা পিটিশনার চুরি করার চেষ্টা করছেন, এবং মিডিয়া যেটা করে একটা অপটিক্স তৈরি করার জন্য, ছবি অপশন দেওয়ার জন্য, ওটা প্রতীক জেনের অফিসে এই জন্যই মমতা ছুটে গিয়েছিলেন, মিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার খরচ করে মিডিয়াকে দিয়ে এই বাইনারি তৈরি করা, এবং মমতা লড়ে যাচ্ছে তার একটা ফেক ইমেজ তৈরি করা, ফেক ডিগ্রির মতো। কি লড়লেন, কি বললেন, কি দাঁড়ালো, আপনাদের কাছে স্পষ্ট হবে। পশ্চিমবাংলায় যখন চালু হলো, আমরা প্রথম কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী, তিনি জনস্বার্থ মামলা করেন, এবং আপনাদের মনে আছে, আপনাদের মিডিয়াতেও দেখানো হয়েছিল। সেই জনস্বার্থ মামলায় আমরা প্রশ্ন তুলেছিলাম যে এই এসআইআর প্রক্রিয়ার এখতিয়ার কতটা। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের সেকশন 21(3) যদি আপনি দেখেন, এসআইআর মানে স্পেশাল রিভিশন করা যায়, তার নামটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দিয়েছেন, করেছেন, কিন্তু যেটা বেআইনি, অসাংবিধানিক, এবং আমাদের যে সাংবিধানিক কাঠামো তার পরিপন্থী কাজ নির্বাচন কমিশন করছেন, সেটা হচ্ছে এই
একদম আমি যদি পিন পয়েন্ট করি তাহলে দুটো। এক, এনুমারেশন ফর্ম যেটা ফিল আপ করে আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে ডেটা নেওয়া হয়েছে, এই এনুমারেশন ফর্ম তার কোনো নিয়ম বিধি আমাদের জনপ্রতিনিধিত্বমূলক আইনে নেই। দুই, যেটা করা হয়েছিল সেটা হচ্ছে ম্যান্ডেটারি লিঙ্কিং করতে হবে 2002 এর সঙ্গে। এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে এরকম কোনো কিছু থাকার কথা কি ছিল যে নন ইন্ডিয়ান সিটিজেন এই গ্রাউন্ডে কাউকে নির্বাচন কমিশন নোটিশ দেবেন? সেই নোটিশও পাওয়া যাচ্ছে। তো আমরা চ্যালেঞ্জ করেছিলাম এই মৌলিক জায়গাটাকে যে এটা নির্বাচন কমিশনের এখতিয়ার আছে কিনা। আমরা যখন মামলা করেছিলাম পশ্চিমবঙ্গের সরকার মামলা করেননি। কেন করেননি জানি না। বিহার এসআইআর এর সময় তৃণমূল কংগ্রেসের দুজন এমপি মামলা করেছিলেন, খুব ফোকাস করেছিলেন আপনারা সাংবাদিকরা, কারণ হয়তো এমপি ট্যাগ থাকলে, মুখ্যমন্ত্রী ট্যাগ থাকলে সেই মেয়েদেরকে, সেই মহিলাদেরকে, সেই মানুষকে আপনারা একটু আলো দিতে পছন্দ বেশি করেন। যদি কারুর নাম মোস্তারি বানু হয়, তিনি যদি একেবারে সীমান্তবর্তী লাগোয়া গ্রামের একজন সামান্য গৃহবধূ হন, তিনি যখন মানুষের যন্ত্রণার কথা তুলে ধরেন, আমাদের গণমাধ্যমগুলো সে কথার দিকে একটু আলো দেন না। এটা আমাদের দুঃখ। গণমাধ্যমের ভূমিকা আমরা বোধহয় এরকম আশা করি না। বাংলার মেয়ে মুস্তারি বানু তিনি মামলা করেছেন, বাংলার একজন গৃহবধূ মুস্তারি বানু তিনি মামলা করেছেন, সেই মামলা আপনারা দেখতে পাচ্ছেন। এই মামলাতে এটা লিড মামলা, লিড ম্যাটার। লিড ম্যাটার মানে প্রথম ম্যাটার, এমনটা নয় যে এই মামলাতেই একমাত্র আর্গুমেন্ট হচ্ছে। এখানে অনেক মামলা আছে, যেমন তৃণমূল কংগ্রেসেরই কিছু সাংসদ মামলা করেছেন, ডেরেক ওব্রায়েন, দোলা সেন, আরো একজন। এরা যে মামলা করেছেন সেই মামলাগুলো এর মধ্যে আছে, তলায় তলায় দেখবেন নম্বর আছে। এই মামলাটি এই যে টিম দেখছেন এটা মুস্তারি বানুর আইনজীবী টিম। আমি জানি না কত আর্গুমেন্ট এই মামলায় এখনো পর্যন্ত এগিয়েছে, কারণ 3-4 দিন যা শুনানি হয়েছে সেই শুনানিতে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে বিরাট কিছু বলতে শুনিনি। মুখ্যমন্ত্রী এখানে যত গর্জাচ্ছেন, মিছিল করছেন, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সব কটা শুনানির লাইভ স্ট্রিমিং অ্যাভেলেবেল আছে। রাজ্য সরকারের পক্ষ থেকে যারা দাঁড়িয়েছেন তারা মানুষের কথা কবার সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরেছেন, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, এর সাংবিধানিক দিক, সেটার উপর আর্গুমেন্ট চলছে, এবং বিহার এসআইআর এর প্রশ্নে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই আর্গুমেন্ট ক্লোজ করেছেন, জাজমেন্ট রিজার্ভ করেছেন। কালকেও আমাদের মহামান্য প্রধান বিচারপতি তিনি ইন্ডিকেট করেছেন বলবার সময়, যখন আমাদের মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে একটি মামলা করে, ওই যে বললাম আপনারা একজন গৃহবধূকে সেই আলো দেবেন না, এটা আপনারা ডিসাইড করেছেন। এই বাংলার মেয়ে মানে আপনারা একজন মেয়ে যার সঙ্গে মুখ্যমন্ত্রী ট্যাগ থাকবে, যার সঙ্গে এমপি ট্যাগ থাকবে, তাদেরকে দেবেন। বাংলার কোনো সাধারণ মেয়েদের জন্য মিডিয়ার 1 মিনিটেরও সময় নেই আপনার। ঠিক সেই রকম উনি যখন গেছেন ব্যক্তিগতভাবে উনি একটি মামলা করেছেন, সেই মামলায় ইন পার্সন তাও মুভ করেননি, উনি একজন আইনজীবী নিয়েছেন। কিন্তু আপনারা দেখলাম মিডিয়া বলছেন তিনি হচ্ছেন বিরাট অসামান্য। ঠিক আছে, কিন্তু মোস্তারু বানু তিনি যে প্রশ্নগুলো তুললেন, আজকে যারা এই 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 তথ্যগুলোকে নিয়ে গিয়ে আমাদের সাধারণ মানুষকে নন সিটিজেন করার ভয় দেখাচ্ছে, বহু জায়গায় এটা অনেকে ভাবছেন বিজেপি, তথ্য আছে, প্রমাণ আছে, তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় তারা এই নন সিটিজেন করার জন্য কমপ্লেন দিয়ে দিচ্ছেন, এবং নির্দিষ্ট ধর্ম বেছে, নির্দিষ্ট মানুষ বেছে তাদেরকে টার্গেট করে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে গ্রামগুলোতে। কোথাও কোথাও এরকম তালিকা ঝুলিয়ে দিয়ে আসা হচ্ছে। তালিকা দেওয়ার কোথায় প্রভিশন আছে? নোটিশ ছাড়া কিছু করতে পারে নির্বাচন কমিশন? কয়েকটি গ্রামে এরকম তালিকা ঝুলিয়ে এসছে নন সিটিজেন, ইন পার্সন নোটিশ দিতে হয়। তাহলে এই যে পরিস্থিতিটা তৈরি হয়ে যাচ্ছে, আমরা এই মামলাটি করে এই কথা বলবার চেষ্টা করেছিলাম। আচ্ছা, রিলেটিভ, আপনাদের রিলেটিভের নাম চেয়েছিল এনুমারেশন ফর্ম ফিল আপ করার সময়, রিলেটিভ ডিফাইন করা ছিল, কে রিলেটিভ, কাকে রিলেটিভ বলা হবে। তাহলে এর ভিত্তিতে তো আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, প্রাথমিক যে মতামত আপনি তৈরি করছেন এবং নোটিশ দিচ্ছেন। এই বিপদ নিয়ে কিন্তু বাংলার গণমাধ্যম মানুষকে আতঙ্কিত করার জন্য আপনারা ভূমিকা পালন করেছিলেন, কারুর অপটিক্স তৈরি করার মাধ্যমে, কারুর বেসিক পার্সোনাল ইমেজ বিল্ডিং করার জন্য আপনারা নিয়োজিত ছিলেন। কিন্তু সাধারণ বাংলার কণ্ঠ একজন সাধারণ মহিলা মুস্তারি বানু, আমাদের কাছে এরকম তথ্য আছে, গতকাল হাওড়ায় হয়েছে, শিবপুরে নোটিশ দিয়েছে সিটিজেনশিপের কোয়েশ্চেনে, সেটা নিয়ে যখন আপত্তি করা হচ্ছে তৃণমূল গিয়ে হামলা করছে। আমাদের খড়দা বিধানসভা কেন্দ্রে আমি স্পেসিফিক নোটিশ দিতে পারি,
তৃণমূলের পঞ্চায়েতের সদস্য তার ভাই মুসলমান পাড়ার ভোটারদের নামে ফর্ম 7 দিয়েছে। গোটা রাজ্যে বিজেপি দিচ্ছে, এই যে বিজেপি কে আর তৃণমূলকে তফাৎ খুঁজে পাওয়া যায় না, সে নোটিশগুলো আমাদের কাছে আছে। তাহলে এই যে হয়রানি করছে ইলেকশন কমিশন, গোটা যন্ত্রটা, তাতে অংশীদার 21(3) of RP Act 1950, Representation of People Act 1950, তার 21(3) ধারায় আছে যে স্পেশাল রিভিশন করতে পারে। তার জন্য সাপোর্টিভ মেটেরিয়ালস লাগবে। কিসের ভিত্তিতে করছেন, কেন করছেন? এটা তো একটা তো হলো মমতা ব্যানার্জি বলেছিলেন যে বাংলাদেশি ভোটার লিস্টে নাম আছে, ওই যে রেজিগনেশন করতে গেছিলেন, ভোটার লিস্ট তারা ছুড়ে ফেলেছিলেন। আর বিজেপি নাগরিকতার প্রশ্নে এই লিগেসিটাকে টেনে নিয়ে এসছে, যে যখনও মমতা ব্যানার্জি ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন আদবানি বাজপেয়ীর, যে নাগরিকতার জন্মসূত্রে শুধু হবে না, তাহলে একটা মহিলা যদি থাকে তার পৈতৃক সূত্রে কোথায় কি আছে এই লিঙ্কটা খুঁজতে হবে। তার আগে ছিল না, এর আগে এসআইআর হয়েছে, ভোটার লিস্ট হয়েছে, তখন এই প্রশ্ন ছিল না। তাহলে যারা হচ্ছে সমস্যা তৈরি করলেন তারাই এখন আবার মলম নিয়ে হাজির হয়েছেন যে আমি দেখো সমাধান করছি। কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না। বললাম আজকে এটা এত বড় ইস্যু, যেটা যে মমতা ব্যানার্জিকে ছুটে যেতে হলো, তাহলে রাজ্যপালের ভাষণে এসআইআর নিয়ে মানুষের যে হয়রানি হচ্ছে গত কয়েক মাস ধরে, একটা ইস্যু রাজ্যের, সেটা কেন মেনশন হলো না? লিখে তো দেয় রাজ্য সরকার। তাহলে বিজেপি এবং তৃণমূল এটাকে আসলে যেখানে সমস্যা সেইখানে তারা নজর দিতে চাইছেন না। আর একটা যে কেসটা বললাম সেটাতে হচ্ছে যে কি মেটেরিয়াল আছে, কি রিটেন অর্ডার আছে, এটা জানাতে হবে। প্রথমে তো নোটিশ দিচ্ছিল না, ফোনে বলে দিচ্ছিল, ডাকছিল। তারপরে আমাদের আইন অনুযায়ী হচ্ছে তুমি নোটিশ দিতে বাধ্য। অসংখ্য যে কোনো সই নেই, শুধু বলে দিচ্ছি। আর যে বললো হয়রানি হচ্ছে, অন্য রাজ্যে কাজ করতে চলে গেছে, তাড়াতাড়ি চলে আসতে হবে তোমাকে, সবচেয়ে যে ছুটি পায় না, টিকিট পায় না, আর এইসব সময় প্লেন আর ট্রেনে সব ডাইনামিক ফেয়ার এত দাম বেড়ে যায়। এটা হচ্ছে আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে, রাজনৈতিকভাবে নির্যাতন করা হচ্ছে। এই জন্য আমি বলছিলাম নির্বাচন কমিশনটা নির্যাতন কমিশন।